যারা ভাবছো 2025-এ মায়াপুর যাবে ঘুরতে তাদের জন্য এই ভিডিওটা। কিভাবে যাবে, কোথায় থাকবে, কোন কোন জিনিস দেখার আছে, কত টাকা খরচ হবে, সমস্ত কিছু। তাহলে চলো শুরু করি প্রথম থেকে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আমি রাখি আর তোমরা আছো রাখিস ঠিকানাতে। তো চলো শুরু করি। শিয়ালদা থেকে যেতে চাইছো তারা কৃষ্ণনগর লোকাল বা লালগোলা লোকাল উঠলেই তোমরা কিন্তু কৃষ্ণনগর পৌঁছে যাবে। বা যারা হাওড়া থেকে যাবে তারা নবদ্বীপ লোকালে উঠলে নবদ্বীপ স্টেশন নেমে সেখান থেকে টোটো করে নবদ্বীপ ঘাট পেরোলেই তোমরা কিন্তু মায়াপুর মসলন্দপুর থেকে আমার টিকিট কেটেছিলাম, যার মূল্য ছিল 25 টাকা, এবং এখান থেকে আমরা 5:30টার ট্রেন ধরেছিলাম, যেটা বনগাঁ হয়ে রানাঘাট হয়ে আমাদের কৃষ্ণনগর পৌঁছে দিয়েছে। আর আমরা কৃষ্ণনগর পৌঁছেছি 7:45-টায়, এবং এখানে নেমে একটু খাওয়া দাওয়া করে নিলাম, কারণ এখানকার ডালপুরিটা কিন্তু খুবই বিখ্যাত। তারপর আমরা চলে গেলাম অটো স্ট্যান্ডে। এখান থেকে আমরা হুলোর ঘাটে যাব, আর যার ভাড়া ছিল 30 টাকা, আর সময় লেগেছিল ওই 25 থেকে 30 মিনিট। তো আমরা পৌঁছে গেছি স্বরূপনগর হুলোর ঘাট। তো এইখান থেকে আমরা টিকিট কেটে নদী পার হব। তো দেখো, টিকিটের মূল্য কিন্তু 3 টাকা, খুবই কম। এই নবদ্বীপ কিন্তু বিভিন্ন দিক থেকে একটা খ্যাতিমান জায়গা। এটাকে কিন্তু প্রাচ্যের অক্সফোর্ডও বলা হয়। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি, এবং এশিয়ার সবথেকে বড় কৃষ্ণ মন্দির কিন্তু এখানেই তৈরি হচ্ছে। তো যাই হোক, সকালের প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর। তো আমরা উঠে পড়েছি নৌকায়। তো আমরা ঘাট পেরিয়ে চলে এসেছি। তোমরা যদি এখান থেকে যেতে চাও তাহলে তোমরা কিন্তু হেঁটেও যেতে পারো, সময় লাগবে 5 মিনিট তোমাদের মন্দিরে পৌঁছাতে। আর যদি টোটোই করে যেতে চাও তাহলে এখান থেকে 10 টাকা করে ভাড়া। দেখতে পাচ্ছ ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো আমরা পুরো চলে এসেছি প্রায়। তো আমরা পৌঁছে সবার প্রথম দুপুরে খাওয়ার জন্য মহাপ্রসাদের কুপনটা কেটে নিলাম। এরকম বিভিন্ন ধরনের কুপন থাকে এখানে, তোমাদের যেরকম পছন্দ সেরকম তোমরা দেখে কেটে নেবে। তো আমরা এখান থেকে কুপনটা কেটে আমরা চলে গেলাম আমাদের রুমে। আমরা যেহেতু শনি রবিবার করে এসেছিলাম, আর এখানে কিন্তু প্রচুর ভিড় হয় শনি আর রবিবার করে, তো আমরা ভিতরে কিন্তু কোনো রুম ফাঁকা পাইনি। তো আমরা মন্দিরের সামনেই একটা বাইরে যে হোটেলগুলো থাকে সেইখানেই থেকেছিলাম। তো একটা কথা বলবো, যে তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু আগে থেকে বুকিং করে আসবে, তাহলে তোমাদের কিন্তু রুম খুঁজতে সুবিধা হবে। ভিতরে বিভিন্ন ভবন থাকে এখানে, গদা ভবন, গীতা ভবন, শঙ্খ ভবন। তো আমরা কিন্তু বাইরেই ছিলাম। এটা ছিল আমাদের রুম। মোটামুটি খারাপ না, ভালোই, 1100 টাকার মধ্যে যথেষ্ট ভালো। আমাদের তো খুব পছন্দ হয়েছিল। তো তোমরা চাইলে এখানে থাকতেই পারো, আর যদি তোমাদের পছন্দ হয় তাহলে তোমরা ভিতরে কোথাও থাকতে পারো। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি। তো এখন বেরিয়ে পড়ছি আমরা খাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে খাওয়ার পরে আমরা আশেপাশে যে জিনিসগুলো আছে বা সাইড সিন যেগুলো, সেগুলো দেখে নেবো। তো চলো আমরা যাই এখন। দেখতেই পাচ্ছ অনেক বড় লম্বা লাইন। তো আমরা চলে গেলাম আমাদের লাইনে, গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তো আমার মনে হয় এটাই সবথেকে বড় লাইন হয়েছিল সকলে দুপুরে খাওয়ার জন্য প্রসাদের। তো আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে গেলাম, আর কুপনগুলো সবাই বলছিল সামনে রাখতে। তো আমরা পৌঁছে গেছি দেখো ভিতরে। আর দেখছো এখানে অনেক 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 ভক্তরা এসছে এই প্রসাদ খাওয়ার জন্য। তো আমরা বসে পড়লাম। তো সবার প্রথমে এলো থালা গ্লাস, তারপরে চলে এলো খিচুড়ি। খিচুড়ি পরে সাদা ভাত ছিল, ডাল ছিল, একটা সবজি ছিল, আর টক ছিল। বিশেষ করে যদি ভক্তি নিয়ে খাও আর যদি খিদে পেটে খাও তাহলে সব কিছুই কিন্তু অমৃতই লাগে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষ। তো এখন আমরা বেরিয়ে পড়বো আশেপাশে যে যে জিনিস দেখা যায় সেই সব দেখার জন্য। আচ্ছা, আমরা যখন খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, তো এখানে কিছু লোক বসে থাকেন যারা বিভিন্ন বই বিক্রি করেন আর কি, গীতা বা ধর্মীয় বই। তো তারা কিছু কিছু কথা মন্তব্য করেছিল, যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। তো তোমরা কিন্তু এগুলো ইগনোর করে দেবে, কারণ বড় বড় জায়গায় এরকম ছোটো ছোটো ঘটনা ঘটেই থাকে। যাক, এটা হচ্ছে সংকীর্তন 24। আমরা মন্দিরের সামনে থেকে টোটো করলাম, যেটা একটু বার্গেনিং করে নেবে, যতটা কমাতে পারো তোমরা। তারপর আমরা চলে গেলাম সাইড সিনগুলো দেখতে। হলো সেন বংশের রাজা বল্লাল সেন দ্বারা নির্মিত একটা প্রাসাদ, যেটা 1982 থেকে 1989 পর্যন্ত খনন কাজের পরে কিন্তু এটা কিন্তু আবিষ্কৃত করা হয়েছিল। আর এখানে কিন্তু প্রাচীন যুগের বিভিন্ন ধরনের নিদর্শন পাওয়া গেছে। তো যারা ইতিহাসের ছাত্রছাত্রী আছো বা যারা ইতিহাসকে ভালোবাসো, ঐতিহাসিক বিভিন্ন জিনিস জানা যাদের কৌতূহল আছে, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। আর আমার ব্যক্তিগতভাবেও কিন্তু এখানে খুব ভালো লেগেছে। বেশ সুন্দর একটা ঐতিহাসিক গন্ধ পাচ্ছিলাম। যাই হোক,
তো তোমরা অবশ্যই এই জায়গাটা দেখে নিতে পারো তোমাদের সাইট সিনগুলোর মধ্যে। চৈতন্য আশীর্বাদ, তো এইগুলো কিন্তু সব কাছাকাছি, খুব একটা দূরে নয়। তোমার 1.5 ঘন্টার মধ্যে কিন্তু খুব ভালোভাবে সব কিছু দেখে নিতে পারবে। তো এইখানে কী কী আছে, রাধাকুণ্ড আছে, শ্যামকুণ্ড আছে, শ্রী গোবিন্দর মন্দির আছে, ভজন মন্দির আছে। এই পুকুরে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে, আর এই মাছেদের খাদ্যের জন্য কিন্তু বিভিন্ন ধরনের জিনিস তোমরা এখানে পেয়ে যাবে, যেটা তোমরা কিনে মাছদের দিতেই পারো। পর আমরা চলে এলাম শ্রী চৈতন্য প্রভুর জন্মস্থান, যে নিম গাছের নিচে তার জন্ম হয়েছিল আর যার কারণে তার নাম হয়েছিল নিমাই। তো সেই নিম গাছটাই হচ্ছে এটা, দেখতে পাচ্ছ এটা। আর এর পাশে কিন্তু একটা মন্দির আছে, যে মন্দিরে শ্রী চৈতন্য প্রভুর মা, বাবা এবং শ্রী চৈতন্যের ছোটোবেলার একটা মূর্তি আছে, দেখতে পাচ্ছ এটা সেই মূর্তি। বেশ ভালো লাগে যে চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে এত কিছু জেনেছি। সাইড সিনগুলো দেখা হয়ে গেছে, তো আমরা ফিরে এসেছি আবার মন্দিরে। তো এখানে এসে প্রথমে আমরা গোশালাটা দেখে নেবো। তো আমরা গরুর গাড়িতে করে গেছিলাম গোশালা পর্যন্ত, আর ভাড়া নিয়েছিল 10 টাকা। মন্দিরের ভিতরে কিন্তু কোনো ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই। আর একটা কথা, মেয়েদের ক্ষেত্রে তোমরা স্লিপলেসটা একটু অ্যাভয়েড করে এসো, স্লিপলেস পরে আসলে কিন্তু তোমাদের ওড়না ব্যবহার করতে হবে। তো তোমরা যদি একদিনের জন্য আসতে চাও অবস্থায় আসতে পারো, সকাল সকাল আসবে, সারাদিন থেকে বিকালে বেরিয়ে যেতে পারো। আর যদি মনে করো একদিন থাকতে, অবশ্যই থাকতে পারো। তো আমরা একদিন এখানে ছিলাম, তো সেজন্য আমাদের খরচটা একটু বেশি পড়েছিল, 450 থেকে 500-এর মতো। আর যেহেতু আমরা একসঙ্গে অনেকে এসেছিলাম তাই। তো আশা করি তোমাদের ভিডিও দেখে মোটামুটি ধারণা হয়ে গেছে মায়াপুর সম্পর্কে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।